আসসালামু আলাইকুম। চাট ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা লাফার্জ হোলসিম বাংলাদেশ এই স্টকটার ফাইন্যান্সিয়াল ডেটা Q3 2024 এর অ্যানালাইসিস করার চেষ্টা করব। এই স্টকটা LHBL টিকারে মার্কেটে লিস্টেড ছিল। রিসেন্টলি এর টিকার LHBL থেকে চেঞ্জ করে LHB করা হয়েছে। ভিডিও শুরু করার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। রিসেন্টলি আমাদের লাস্ট 28 দিনের ডেটাতে দেখতে পেয়েছি যে আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন নাই এরকম ওয়াচারই আসলে 45%, আর যারা সাবস্ক্রাইব করেছেন এরকম 55%। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের ভিডিওটা যারা দেখছেন তাদের আমাদের চ্যানেলের বা আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভিডিও শুরু করার আগে আমি একটা ডিসক্লেমার দিয়ে নিচ্ছি। এই ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি করা একটা ভিডিও। এই ভিডিওতে আমি কোনো স্টক বাই বা সেল করার জন্য কোনো সাজেশন দিচ্ছি না। মনে রাখবেন, পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করতে হবে আপনাকে। তো আমরা মূল ভিডিওতে চলে আসি। তো আজকে যে কোম্পানিটার আমরা অ্যানালাইসিস করব এর টিকার নেম LHB, যেটা কোম্পানির নেম লাফার্জ হোলসিম বাংলাদেশ পিএলসি। এই কোম্পানিটা প্রতিষ্ঠিত হয়েছিল 1997 সালে। এটা সিমেন্ট সেক্টরে লিস্টেড এবং এটা এ ক্যাটাগরির একটা স্টক। তো এই স্টকটার শেয়ার হোল্ডিং প্যাটার্নসটা যদি আমরা দেখি, স্পন্সর বা ডিরেক্টর হোল্ডিংসে আছে 64.06%, ইনস্টিটিউট 21.21% এবং ফরেন হোল্ডিংস 0.82%, পাবলিক হোল্ডিংস 13.91%। তো এটার যদি আমরা ক্যাপিটাল মার্কেট ম্যাট্রিক্সটা দেখি, আমরা দেখতে পাচ্ছি যে ফ্রি ফ্লোট শেয়ার 35.94% এবং এর অথরাইজড ক্যাপ 1400 কোটি টাকা, পেইড আপ ক্যাপ 1161 কোটি টাকা, আর এর মার্কেট ক্যাপ 6248 কোটি টাকা। এছাড়াও বাজারে এর 116 কোটি শেয়ার সার্কুলেটেড আছে। তো আমরা যদি এই কোম্পানিটার বেসিক বিজনেস ম্যাট্রিক্সটা একটু দেখি, এই কোম্পানির এমপ্লয়িজ আছে 676 জন, আনঅডিটেড পি 14.47 এবং অডিটেড পি 10.74, আর এনএভি 19.14, আর এনএভি টু প্রাইস 2.1x। দ্যাট মিনস এই কোম্পানিটা তার এনএভির 2.1x টাইমসে ট্রেড হচ্ছে মার্কেটে। আর এইখানে আমরা 52 উইকসের প্রাইস রেঞ্জটা দেখতে পাচ্ছি। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই স্টকটার যে 52 উইকসের প্রাইস রেঞ্জ, এই রেঞ্জে সে কিন্তু তার মোটামুটি একদম লো পজিশনের দিকেই আছে। সো এই স্টকটা 52 উইকসে 52 টাকা 50 পয়সা লো ক্রিয়েট করেছিল এবং 77 টাকা 80 পয়সা হাই ক্রিয়েট করেছিল। বর্তমান প্রাইস আছে 53 টাকা 80 পয়সা। দ্যাট মিনস আসলে একদম মোটামুটি লো এর দিকে একটা জায়গায় আছে। এর লাস্ট ইয়ার ইপিএস ছিল 5 টাকা 12 পয়সা এবং পিই 14.47, এনএভি 19.14, আর এনএভি টু প্রাইস যেটা অলরেডি একবার বলেছি 2.8x। আর এই কোম্পানিটার কারেন্ট বা যে ইয়ারের আমরা ডেটা অ্যানালাইসিস করব সেটা সেপ্টেম্বর 2024। আর এটা এই কোম্পানিটার জন্য থার্ড কোয়ার্টার এবং এই কোম্পানিটার ইয়ার এন্ড হয়েছিল ডিসেম্বর 2023-এ। তো এই পর্যায়ে আমরা আসলে ব্যালেন্স শিটের ডেটাটা দেখে নেই। এই কোম্পানিটার টোটাল অ্যাসেট আছে 3,354 কোটি টাকার এবং টোটাল কারেন্ট অ্যাসেট আছে 1,579 কোটি টাকার। টোটাল লায়াবিলিটিস 1,329 কোটি টাকা। টোটাল কারেন্ট লায়াবিলিটিস 1,122 কোটি টাকা। টোটাল ডেট 67 কোটি টাকা এবং টোটাল ইকুইটি 2,024 কোটি টাকা। এই কোম্পানিটার পিপিইতে বরাদ্দ আছে 1,683 কোটি টাকা, ইনভেন্টরিতে 350 কোটি টাকা, রিটেইনড আর্নিংস 757 কোটি টাকা এবং টোটাল রিসিভেবলসে আছে 69 কোটি টাকা। টোটাল লায়াবিলিটিজ অ্যান্ড ইকুইটি মিলিয়ে আছে 3,354 কোটি টাকা। আর এই কোম্পানিটার কারেন্ট রেশিও 1.2x। দ্যাট মিনস এই কোম্পানিটার যেই টোটাল কারেন্ট লায়াবিলিটিস আছে তার 1.2x টাইমস তার কারেন্ট অ্যাসেট আছে, যে জিনিসটা আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি। এই কোম্পানিটার টোটাল অ্যাসেটের গ্রাফটা বা চার্টটা যদি আমরা দেখি, এই কোম্পানিটা তার গত 10 বছরের টোটাল অ্যাসেটের গ্রাফটা এখানে দেয়া আছে। সো এই কোম্পানিটার অ্যাসেট আসলে বাড়তেছে, বাট অ্যাসেটটা খুব স্ট্রংলি বাড়তেছে এরকম দেখা যাচ্ছে না। এই 3 বছর অ্যাসেট অলমোস্ট সেম ছিল, দেন আবার 5 বছর সেম ছিল, তারপর আবার বাড়লো, এখন একটু এই বছর কিছুটা কমে গিয়েছে। আমরা যদি এর টোটাল লায়াবিলিটিস দেখি, লায়াবিলিটিসও আসলে মোটামুটি অ্যাসেটের তুলনায় লায়াবিলিটিসটা একটু মনে হয় বেশি বেড়ে গিয়েছে মনে হচ্ছে, কারণ এই 3 বছরের পরে এই যে 5 বছর এই জায়গায় গ্যাপটা এই তুলনায় একটু বেশি মনে হচ্ছে। তো তার টোটাল লায়াবিলিটিসটাও মোটামুটি যাই আছে, বাট একটু হয়তো অ্যাসেটের তুলনায় লায়াবিলিটিসটা মনে একটু বেশি বেড়েছে মনে হচ্ছে।
আর এই কোম্পানিটার যদি ইকুইটি দেখি, ইকুইটি কিন্তু মোটামুটি খুব বেশি বেড়েছে এমনটা বলা যাচ্ছে না। কারণ এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই 5 বছর কিন্তু মোটামুটি সেম ছিল, দেন কিছুটা বেড়েছে। তো অনেক আসলে চোখে পড়ার মতো বেড়েছে এমনটা বলা যাবে না। তো এই কোম্পানিটার যদি আমরা কোয়ার্টারলি আর্নিংসটা দেখি, কোয়ার্টারলি আর্নিংসে এইখানে এই কোয়ার্টারের আর্নিংসটা আমরা দেখতে পাচ্ছি। সো এই কোয়ার্টারে আসলে এই কোম্পানিটা রেভিনিউ জেনারেট করেছে 627 কোটি টাকার, এবং অপারেটিং প্রফিট করেছে 129 কোটি টাকা, নেট প্রফিট 87 কোটি টাকা। এই কোম্পানিটার অপারেটিং প্রফিট মার্জিন 20%, আর নেট প্রফিট মার্জিন 13.99%। তো এই কোম্পানিটা আসলে অপারেটিং প্রফিটে মোটামুটি যাই ছিল, বাট নেট প্রফিটে কিন্তু এটা অনেক কমে গিয়েছে। অপারেটিং প্রফিট মার্জিনের পরে গিয়ে অলমোস্ট 7% এখানে নাই হয়ে গিয়েছে। এছাড়াও আমরা যদি রেভিনিউ গ্রোথটা দেখি, আগের বছরের একই সময়ের তুলনায় রেভিনিউ গ্রোথ -1.83%, অপারেটিং প্রফিট গ্রোথ -36.41%, এবং নেট প্রফিট গ্রোথ 44.10%। তো এই কোম্পানিটা আসলে তার যেই অপারেটিং কস্ট অনেক বেড়ে গিয়েছে বোঝা যাচ্ছে, কারণ তার রেভিনিউ গ্রোথ আসলে অনেক বেশি কমে নাই, বাট তার অপারেটিং প্রফিট গ্রোথটা অনেক বেশি কমে গিয়েছে, এবং সেম আসলে নেট প্রফিট গ্রোথও অনেক বেশি কমে গিয়েছে। তো বোঝাই যাচ্ছে যে এই কোম্পানিটা তার অপারেটিং কস্টে একটু স্ট্রাগল করতেছে। তো এই পর্যায়ে আমরা এই কোম্পানিটার 9 মাসের বা 3 কোয়ার্টারের মিলিয়ে যে ডেটাটা, সেই ডেটাটা দেখব। সো রেভিনিউ ছিল 9 মাসে 2069 কোটি টাকা, অপারেটিং প্রফিট 475 কোটি টাকা, এবং নেট প্রফিট 330 কোটি টাকা। সো অপারেটিং প্রফিট মার্জিন 22.99%, এবং নেট প্রফিট মার্জিন 15.79%। তো এই জায়গায় আসলে আমরা 7%-এর একটা গ্যাপ মোটামুটি দেখতে পাচ্ছি, যেটার কারণ কিন্তু হতে পারে আসলে, যেহেতু এটা একটা সিমেন্ট কোম্পানি, এদের যে ট্যাক্স সেটা একটা এটার রিজন হতে পারে। আর এছাড়া যদি আমরা রেভিনিউ গ্রোথটা দেখি, এই কোম্পানি লাস্ট ইয়ারের 9 মাসের তুলনায়, তো এটা সেপ্টেম্বর 2023-এর ডেটা, সো লাস্ট ইয়ারের 9 মাসের তুলনায় তার রেভিনিউ গ্রোথ কিন্তু 4.41% কমেছে। দ্যাট মিনস কিন্তু আগের যেই এই যে কারেন্ট কোয়ার্টারের আগের যে 2টা কোয়ার্টার, ওই 2টা কোয়ার্টারে কিন্তু তার রেভিনিউ কারেন্ট কোয়ার্টারের চাইতে আরো বেশি কমেছিল। এবং অপারেটিং প্রফিট গ্রোথ দেখতে পাচ্ছি -28.25%। সো এইটাও আসলে এই জায়গাটায় দেখা যাচ্ছে যে কারেন্ট কোয়ার্টারটা একটু বেশি খারাপ করেছে। এবং নেট প্রফিট গ্রোথ দেখতে পাচ্ছি -33.63%। তো এই জায়গাটাও দেখতে পাচ্ছি যে কারেন্ট কোয়ার্টারেই আসলে বেশি খারাপ করেছে। তো এই পর্যায়ে আমরা এই কোম্পানিটার অ্যানুয়ালাইজড আর্নিংসটা দেখব। অ্যানুয়ালাইজড আর্নিংসে দেখতে পাচ্ছি যে এই কোম্পানিটার রেভিনিউ 2,758 কোটি টাকা, অপারেটিং প্রফিট আসে 6,334 কোটি টাকা, এবং নেট প্রফিট আসে 441 কোটি টাকা। আর 5 বছরের রেভিনিউ সিএজিআর যদি বলি, 5 বছরে এই কোম্পানিটার রেভিনিউ সিএজিআর 9.11%। তার মানে আসলে 5 বছরে প্রতি বছর বছর এই কোম্পানিটা 9.11% করে তার রেভিনিউ ইনক্রিজ করতে সক্ষম হয়েছে। তো এটা মোটামুটি একটা ভালো নাম্বার বলবো। আর 10 বছরের রেভিনিউ সিএজিআর যদি দেখি, সেক্ষেত্রেও দেখতে পাচ্ছি এই কোম্পানিটা 10.79% রেভিনিউ তার প্রতি বছর বছর সে ইনক্রিজ করতে পেরেছে। তো এটাও খুবই ভালো বলবো। এবং তার 5 বছরের নেট প্রফিট সিএজিআর যদি দেখি, নেট প্রফিট কিন্তু এই কোম্পানিটা গত 5 বছরে কিন্তু খুব ভালোভাবে গ্রো করেছে। যেখানে তার রেভিনিউ গ্রো ছিল 9.11%, সে কিন্তু নেট প্রফিট গ্রোথ 20.48% করে ইনক্রিজ করেছে। বাট 10 বছরের নেট প্রফিট সিএজিআরটা যদি দেখি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে 10 বছরে এই কোম্পানিটা 7.56% আসলে নেট প্রফিট গ্রোথ করেছে। তো অপারেটিং প্রফিট মার্জিন, যেটা অলরেডি আসলে আমরা যেহেতু অ্যানুয়ালাইজড ডেটা ইউজ করেছি, সো 3 কোয়ার্টারে বা 9 মাসের যে ডেটা ছিল সেমটাই থাকবে। অপারেটিং প্রফিট মার্জিন 22.99%, এবং নেট প্রফিট মার্জিন 15.99%। এই জায়গায় আমরা এই কোম্পানিটার আর্নিংস পার শেয়ার অথবা ইপিএস এর ডেটা দেখতে পাচ্ছি। সো এই কোম্পানিটার আসলে ডিসেম্বর 2015 থেকে ডিসেম্বর 2023, এবং এখানে অ্যানুয়ালাইজড ডিসেম্বর 2024-এর ডেটা পর্যন্ত দেয়া আছে। তো ডিসেম্বর 15-16-র পরে ডিসেম্বর 17-তে তার ইপিএস অনেক কমে যায়। দেন কিন্তু সে আসলে টানা 7 বছর মোটামুটি তার ইপিএস ইনক্রিজ করে চলতেছিল। বাট এই বছর যেটা মনে হচ্ছে যে তার ইপিএসটা মনে হচ্ছে কিছুটা কম আসবে, যেটা 4 টাকার নিচে আসতে পারে। তো আমাদের হিসাবে যেটা 3 টাকা 80 পয়সা হয়তোবা এই কোম্পানিটার ইপিএস আসতে পারে, অ্যানুয়ালাইজড ইপিএস। আর যেটা গত বছর ছিল 5 টাকা 12 পয়সা। এবং এই কোম্পানিটার যদি রেভিনিউ ভার্সেস কস্ট অফ গুডস সোল্ডটা যদি দেখি আমরা,
তো এই কোম্পানিটার রেভিনিউ কিন্তু আসলে খুব স্টেডি গ্রোথ ছিল এরকমটা বলা যাবে না। এই কোম্পানিটার রেভিনিউ মোটামুটি এই 3 বছর সেম ছিল বা একটু কমতেছিল, এবং এই 2 বছর আবার একটু বাড়ার পরে দেন আবার কমলো, আবার 3 বছর বাড়তেছিল। এই বছর রেভিনিউটা একটু কম আসবে এরকমটাই আমাদের এক্সপেকটেশন। এছাড়াও এই কোম্পানিটা যদি নেট প্রফিট মার্জিন আমরা দেখি 2015 সাল থেকে, সো এটা 20% প্লাস করেছিল। দেন আসলে ডিসেম্বর 2017-তে তার নেট প্রফিট মার্জিন অনেক কমে গিয়েছে। দেন আবার সে কন্টিনিউয়াস কিছু টাইম ইপিএস এর মতো করেই তার নেট প্রফিট মার্জিন বাড়তেছিল। এই কারণেই আসলে তার ইপিএস বাড়তেছিল, কারণ যেহেতু আমরা এখানে দেখেছি যে তার রেভিনিউ আসলে অনেক বা একটা স্টেডি গ্রোথ ছিল, এরকম কিন্তু না। তো এইখানে তার যেহেতু আসলে নেট প্রফিট মার্জিন বাড়তেছিল, ইপিএস ওই হিসাবে বেড়েছে। দেন আসলে তার এখন আবার নেট প্রফিট মার্জিন একটু কমে যাওয়ার চান্স আমরা দেখতেছি ডিসেম্বর 2024-এ। তো এবার আমরা এই কোম্পানিটার কিছু রেশিও ডেটা দেখব। সো রেশিও ডেটা যদি আমরা ফার্স্টে দেখি, অ্যাসেট টার্নওভার রেশিও। তো এই জিনিসটা মিন করে আসলে তার যে অ্যাসেট আছে সেটার এগেনস্টে সে কি পরিমাণ টার্নওভার জেনারেট করতে পারে। তো এই কোম্পানিটা তার অ্যাসেটের 0.8x বা 0.8 টাইমস টার্নওভার জেনারেট করতে পারতেছে। দ্যাট মিনস তার অ্যাসেটের সমান না, অ্যাসেটের চেয়ে একটু কম বা 80% টার্নওভার হিসাবে সে জেনারেট করতে পারতেছে। সো এটা মোটামুটি ভালো, বাট আরেকটু ভালো হইলে হয়তো ভালো হইতো। আর তার ইনভেন্টরি টার্নওভার রেশিও যদি দেখি, সো এইটা কিন্তু খুব ভালো, কারণ এই কোম্পানিটার ইনভেন্টরি টার্নওভার রেশিওতে আমরা দেখতে পাচ্ছি 5.4x। দ্যাট মিনস তার যে ইনভেন্টরি আছে সেইটার কিন্তু 5.4x টাইমস সে টার্নওভার জেনারেট করেছিল লাস্ট ইয়ারে। তো এটা কিন্তু মোটামুটি ভালো যে তার ইনভেন্টরিতে খুব বেশি প্রোডাক্ট নাই, এটা বোঝা যাচ্ছে। এবং তার রিসিভেবলস টার্নওভার রেশিও যদি দেখি, সো তার রিসিভেবল টার্নওভার রেশিওতে দেখতে পাচ্ছি 39.8x। তো তার রিসিভেবলসও খুব বেশি নাই এরকমটাই বোঝা যাচ্ছে। আর এই জায়গাটায় আমরা তার ডেট রেশিও দেখতে পাচ্ছি। তো তার অ্যাসেটের এগেনস্টে তার ডেটটা যদি দেখি, এটা 0.02x বা 0.02 টাইমস। তো এটা কিন্তু খুব বেশি না, অনেক কম ডেট বা অলমোস্ট জিরো ডেট বলা যায়। এবং ডেট টু ইকুইটিতেও দেখতে পাচ্ছি 0.03, এটাও কিন্তু অলমোস্ট জিরো ডেটের কাছাকাছি। আর এই কোম্পানিটার ডেট কভারেজ রেশিও বা ইন্টারেস্ট কভারেজ রেশিও যেটা, সেটা 6.31। তার মানে এই কোম্পানিটা আসলে নেট প্রফিটের 6 টাকা 31 পয়সার এগেনস্টে 1 টাকা তার ইন্টারেস্টে খরচ হচ্ছে। আর এই কোম্পানিটা যদি ক্যাপেক্স টু রেভিনিউ দেখি, তার মানে তার রেভিনিউর কত টাইম বা কত গুণ সে আসলে ক্যাপেক্সে খরচ করতেছে, সো এই জায়গায় দেখতে পাচ্ছি 0.05x। তার মানে এই কোম্পানিটা তার রেভিনিউর 0.05 টাইমস তার ক্যাপেক্সে খরচ করতেছে, এবং নেট প্রফিটের 0.032x টাইমস খরচ করতেছে তার ক্যাপেক্সে। তো এই দুইটাও কিন্তু মোটামুটি ভালোই মনে হচ্ছে। মনে হচ্ছে যে সে খুব বেশি আসলে ক্যাপেক্সে খরচ করতেছে না, বা ক্যাপেক্সে এক্সট্রা যেই খরচ কোম্পানিগুলো করে থাকে সেটা কিন্তু এই কোম্পানিটা করতেছে না। তো আমরা যদি এই কোম্পানিটার আরওএ দেখি, রিটার্ন অন অ্যাসেট, তার মানে আসলে এর যেই অ্যাসেট আছে সেটার উপরে সে কেমন রিটার্ন জেনারেট করতে পারতেছে, সেটা যদি দেখি 13.15%। তো এইখানে কিন্তু আসলে আরও এটা খুব ভালো এরকমটা আমি বলবো না। এই কোম্পানিটা যেহেতু আসলে এমএনসি বা যেহেতু একটা ভালো কোম্পানি, এর কাছ থেকে আমরা 20% প্লাস আরও আশা করতেই পারি। এবং এই কোম্পানিটার আরও যদি দেখি, আরও 21.78%। সো এই জায়গাটাও আমি বলবো যে আসলে 25% প্লাস হলে হয়তো ভালো হইতো। আর আরও সিই যদি দেখি, তো এই কোম্পানিটার আরও সিই 34.04%। আরওআইসি, রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটাল। তো এই জায়গাটা দেখতে পাচ্ছি যে সে যেই ক্যাপিটালটা ইনভেস্ট করতেছে সেটা 21.11% সে ওইটার উপর রিটার্ন জেনারেট করতে পারতেছে। তো এই পর্যায়ে আমরা এই কোম্পানিটার ক্যাশ ফ্লো ডেটাগুলো দেখবো। সো এই কোম্পানিটার ক্যাশ ফ্লো পার শেয়ার দেখতে পাচ্ছি 1 টাকা 47 পয়সা। এবং ফ্রি ক্যাশ ফ্লো মাল্টিপল, তার মানে হলো তার আসলে যে ফ্রি ক্যাশ ফ্লো আছে ওইটার কত টাইমস তার কারেন্ট প্রাইস। তো এইখানে আসলে তার কারেন্ট প্রাইস যেহেতু 53 টাকা 80 পয়সা এবং ফ্রি ক্যাশ ফ্লো পার শেয়ার 1 টাকা 47 পয়সা, তার মানে এই কোম্পানিটা তার ফ্রি ক্যাশ ফ্লোর মাল্টিপলে 36.5x টাইমস। তো এটা কিন্তু আসলে ফ্রি ক্যাশ ফ্লো মাল্টিপল একটু বেশি বা অনেক বেশি বলা যায়, এই জিনিসটা আরো কম হইলে হয়তো ভালো হইতো আসলে। আর এই কোম্পানিটা যদি ডিভিডেন্ড পে আউট রেশিও দেখি, সো এই কোম্পানিটার ডিভিডেন্ড পে আউট রেশিও দেখতে পাচ্ছি 175%।
এই বছর। তো এখানে বলে নিচ্ছে আসলে এই জায়গার ডেটাটা কিন্তু অ্যানুয়ালাইজড ডেটা না, সেক্ষেত্রে আসলে অ্যানুয়ালাইজড ডেটাতে কিন্তু ফ্রি ক্যাশ ফ্লো মাল্টিপল হয়তো আরেকটু কমে যাবে। আর ডিভিডেন্ড পে আউট রেশিও, এই কোম্পানিটা হয়তো সামনে আরও ডিভিডেন্ড পে করবে, সেক্ষেত্রে এটা 200% ছাড়িয়ে যাবে কিনা জানি না, বাট যাওয়ার একটা চান্স কিন্তু আছে। এবং এই কোম্পানিটা যদি 5 বছরের ডিভিডেন্ড সিএজিআর দেখি, 5 বছরের ডিভিডেন্ড সিএজিআর 38% এবং 10 বছরে 19%। দ্যাট মিনস 5 বছরে সে প্রতি বছর বছর লাস্ট 5 ইয়ার্স প্রতি বছর বছর সে 38% করে তার ডিভিডেন্ড বাড়িয়েছে। এবং লাস্ট 10 ইয়ার্স সে প্রতি বছর বছর গড়ে 19.76% করে তার ডিভিডেন্ড বাড়িয়েছে। এছাড়া আমরা যদি 5 বছরের ফ্রি ক্যাশ ফ্লো সিএজিআরটা দেখি, তো এখানে দেখতে পাচ্ছি যে -11.3% আর 10 বছরে -6.62%। তো এই কোম্পানিটা কিন্তু এই বছর ফ্রি ক্যাশ ফ্লো জেনারেট করতে একটু কষ্ট হচ্ছে এই কোম্পানিটার জন্য, যে এখানে গত বছর আসলে 4 কোয়ার্টার মিলিয়ে 7,055 কোটি টাকা ছিল, এই বছর সেটা 3 কোয়ার্টারে মাত্র 171 কোটি। তো বোঝাই যাচ্ছে যে এই কোম্পানিটা কিন্তু ফ্রি ক্যাশ জেনারেট করতে একটু হিমশিম খাচ্ছে, যেই কারণে কিন্তু যেহেতু কারেন্ট ইয়ারের উপরেই আসলে সিএজিআরটা হিসাব করা হয়েছে, সো এই কারণে কিন্তু সিএজিআর এর ডেটাটা মাইনাস এসেছে দুই ক্ষেত্রেই। বাট আমরা আশা করব এটা নেক্সট ইয়ারে বা সামনের দিকে তার যে ফ্রি ক্যাশ ফ্লো এটা সে ইমপ্রুভ করবে। আর এই জায়গায় যদি আমরা ডিভিডেন্ড পেড দেখি, এই কোম্পানিটা কিন্তু মোটামুটি একটা লম্বা টাইম সেম অ্যামাউন্ট ডিভিডেন্ড পে করে আসছে। দেন আসলে সে 2022 সালে খুব বড় অ্যামাউন্টের ডিভিডেন্ড পে করলো, তারপর 23-এ আবার একটু কমে গেল, দেন 24-এ আবার অনেক বেশি অ্যামাউন্টের ডিভিডেন্ড পে করতেছে এখন। তো এই কোম্পানিটার যদি আমরা ডিভিডেন্ড পে আউট রেশিওটা দেখি, ডিভিডেন্ড পে আউট রেশিওতে দেখতে পাচ্ছি 15-16 50%-এর মতো ছিল, দেন 17 সালে সে 150% ডিভিডেন্ড পে আউট রেশিও মেনটেন করেছে। আর তার 18-র দিকে আবার সে 50%-এর আশেপাশে ছিল, দেন আবার 150%, এখন তো 175% অলরেডি চলে গিয়েছে। তো এই কোম্পানিটা যদি ফ্রি ক্যাশ ফ্লো ভার্সেস ডিভিডেন্ড পেইডটা দেখি, এই কোম্পানিটা আগের বছরগুলোতে মোটামুটি পর্যাপ্ত ফ্রি ক্যাশ জেনারেট করতে পারতেছিল এবং সে সেই অনুযায়ী ডিভিডেন্ড পে করে আসতেছিল। বাট এই বছর ফ্রি ক্যাশ জেনারেট করতে একটু হিমশিম খাচ্ছে, যেটা আশা করব আমরা সামনে আবার সে হয়তো তার এই জায়গাটা ইমপ্রুভ করবে। বাট এই কোম্পানিটার কিন্তু ফ্রি ক্যাশ ফ্লো মোটামুটি ভালো ছিল, বা এখানে একটা স্টেডি গ্রোথ কিন্তু ছিল। তো এই কোম্পানিটার যদি আমরা এবার একটু ভ্যালুয়েশন করি, ভ্যালুয়েশনে আমরা প্রথমেই দেখব ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে এই কোম্পানিটার ভ্যালুয়েশন। তো এই কোম্পানিটার আসলে নেট প্রফিট এইখানে আসলে জাস্ট 3 কোয়ার্টারের ডেটাই নেওয়া হয়েছে, এখানে আসলে অ্যানুয়ালাইজড করে নেওয়া হয় নাই, যেহেতু আসলে ডিভিডেন্ড পেইডের উপরে আমরা ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে হিসাবটা করে থাকি। যেহেতু আসলে আমরা জানি না যে নেক্সট কোয়ার্টারে এই কোম্পানিটা আসলে কোনো ডিভিডেন্ড পে করবে কিনা, যেই কারণেই এটাকে অ্যানুয়ালাইজড করা হয় নাই। আর এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এই কোম্পানিটার অ্যাভারেজ গ্রোথ রেট 68%। গত এইখানে 10 বছরের ডেটা দেওয়া আছে, সো 10 বছরে ডিভিডেন্ডের অ্যাভারেজ গ্রোথ রেট 68%। এটা কিন্তু সিএজিআর না, এটা জাস্ট সবগুলাকে গ্রোথ করে দেন আসলে এই নাম্বারগুলোকে অ্যাভারেজ করা হয়েছে। আর এখানে আমরা ডিসকাউন্ট রেট হিসাবে 12.79% ধরেছি, যেটা আসলে আহ, বর্তমানে ট্রেজারি বন্ডের 20 ইয়ার্স ট্রেজারি বন্ডের ইল্ড। আর এই কোম্পানিটার শেয়ারস আউটস্ট্যান্ডিং আছে 116 কোটি। তো এই কোম্পানিটার জন্য আসলে কিছু বিজনেস স্ট্রাগল সামনের দিকে আছে। আমরা জানি যে এই কোম্পানিটা জালালাবাদ গ্যাসের সাথে একটা চুক্তি ছিল, 20 বছরের চুক্তি, যেটা কিন্তু তার সামনের বছরই ওই চুক্তির মেয়াদ শেষ হবে। তখন কিন্তু তাকে আবার বেশি দামে গ্যাস কিনতে হবে, আর সিমেন্ট তৈরিতে কিন্তু গ্যাসের ইউজেস অনেক হাই। তো এই ক্ষেত্রে কিন্তু এই কোম্পানিটার অপারেটিং কস্ট আরও বেড়ে যাবে, সেটাই আমরা এক্সপেক্ট করতেছি। সেই হিসাবে আমরা ধরে নিচ্ছি সব মিলিয়ে আসলে এই কোম্পানিটা যেহেতু প্রিভিয়াস হিস্ট্রি বলতেছে 68%, তো সেই হিসাবে আমরা ধরে নিচ্ছি এই কোম্পানিটা সামনের দিকে গ্রোথ রেট থাকবে 10% অ্যাভারেজ। নেক্সট 10 ইয়ার্স আমরা ধরে নিচ্ছি 10% করে তার অ্যাভারেজ গ্রোথ রেট থাকবে। তো সেই হিসাবে কিন্তু এই কোম্পানিটার আসলে ইন্ট্রিনসিক ভ্যালু দ্বারা 196 টাকা, যেটা 265% আন্ডার ভ্যালুড বলতেছে। তো আমরা এই জিনিসটাকে আসলে আর একটু কমই ধরি, যেটাকে আসলে 8 বা 9% যদি ধরি আমরা, সো 8% ধরলে যেটা 100% আন্ডার ভ্যালুড বলতেছে, এবং ইন্ট্রিনসিক ভ্যালু 112 টাকা। তো এটা মোটামুটি মনে হচ্ছে যে আচ্ছা 8% ফেয়ার এনাফ, সো 8%-এ থাকুক এইখানে। অথবা চাইলে আসলে এটাকে আরেকটু কমিয়ে দেওয়া যায়, 7% যদি ধরি, সেক্ষেত্রেও কিন্তু ইন্ট্রিনসিক ভ্যালু 92 টাকার মতো আসে, এবং মার্জিন অফ সেফটি দেখাচ্ছে 71.3%। আর এই কোম্পানিটার যদি আমরা ডিভিডেন্ড ডিসকাউন্ট ক্যাশ ফ্লো অ্যানালাইসিস মডেলে যদি ভ্যালুয়েশন করি,
তো এই ক্ষেত্রে আমরা এইখানে মোটামুটি অ্যানুয়ালাইজড একটা ফ্রি ক্যাশ ফ্লো ডেটা নিয়েছি এই বছরের জন্য। সো যেটাতে দেখা যাচ্ছে যে 227 কোটি টাকা ফ্রি ক্যাশ ফ্লো আসতে পারে, যেটা কিন্তু লাস্ট ইয়ারের তুলনায় অনেক কম। তো এই হিসাবে যদি আমরা ধরি, এবং এখানে দেখতে পাচ্ছি যে তার 10 বছরের অ্যাভারেজ গ্রোথ রেট 11.5%, আর তার এখানে গ্রোথ রেট আমরা ধরেছি 2.5%, আর ডিসকাউন্ট রেট ধরেছি 12.79%। এটাও সেম আসলে 20 ইয়ার্স ট্রেজারি বন্ডের সমান। আর গ্রোথ রেটটা আমরা যেহেতু এখানে দেখতে পাচ্ছি যে অ্যাভারেজ গ্রোথ রেট 11.5%, তো আমরা এখানে ধরতে পারি যে সামনের 10 বছর সে অ্যাভারেজ 8% করে তার একটা গ্রোথ আমরা দেখতে পাবো। তো এই জায়গায় যদি ধরি, এইখানে আসলে তার ওভার ভ্যালুড দেখা যাচ্ছে যে সে 42% ওভার ভ্যালুড বা ইন্ট্রিনসিক ভ্যালু আসে 31 টাকা। এটার একটা রিজন হলো যে আসলে লাস্ট যে ইয়ারটা, এই বা বর্তমান যে ইয়ারটা, আসলে এই ইয়ারে তার ফ্রি ক্যাশ ফ্লোতে সে স্ট্রাগল করতেছে। বাট আমরা যদি তার ডেটা দেখি 2279 মিলিয়ন, যেটা আসলে তার কাছ থেকে আমরা দেখেছি 2018 সালের দিকে। তো আমরা আশা করব যে এই কোম্পানিটা এই জায়গায় যাবে না। সেক্ষেত্রে আসলে আমরা এইটাকে পয়েন্ট অফ রেফারেন্স না ধরে আমরা 2023, 22 এবং 21-এর এই 3 বছরের যে অ্যাভারেজ ডেটা, সেইটাকেই আমরা নেক্সট ইয়ারের ডেটা হিসেবে ধরে নেব, বা ডিসেম্বর 2025-এর জন্য এইটাকেই আমরা ধরে যদি নেই, সেক্ষেত্রে আমরা এটাকে এইখানে বসিয়ে দিলাম এবং এইখানে দেখতে পাচ্ছি যে 31% আন্ডার ভ্যালুড। আর আমরা যেহেতু আসলে এই ডেটাটাকে এইখানে একটু বাড়িয়ে ধরেছি, আমরা এই জায়গাটায় আরেকটু পেসিমিস্টিক হইতে পারি। সেক্ষেত্রে আমরা 7% বা 6.5% করে দেই, যেহেতু তার ফ্রি ক্যাশ ফ্লোতে একটু সে স্ট্রাগল করতেছে। সো 6.5% করে দিলাম আসলে। এরপর দেখতে পাচ্ছি যে 22% আন্ডার ভ্যালুড। তো এই জায়গাটা আসলে আবারও একবার বলে নেই, এই জায়গাটায় আমরা যদি কারেন্ট ইয়ারটা ধরি, কারেন্ট ইয়ারটা একটু এক্সেপশনাল কেস। তো এক্সেপশনাল কেস আমরা ধরতে চাচ্ছি না, যেই কারণে আমরা লাস্ট 3 ইয়ার্সের অ্যাভারেজটা নিয়েছি, নেক্সট ইয়ারে ধরে নিয়েছি যে লাস্ট 3 ইয়ার্সের অ্যাভারেজ নিলাম, এবং তারপর থেকে প্রতি বছর বছর 6.5% করে নেক্সট 10 ইয়ার্স বাড়বে, ওইটাই আমরা ধরে নিয়েছি। তো এখানে আমরা 65 টাকা পাচ্ছি, 22% আন্ডার ভ্যালুড বলতেছে। এ পর্যায়ে আমরা এই কোম্পানিটার রিসিডুয়াল ইনকাম মডেলে ভ্যালুয়েশনটা একটু দেখবো। সো রিসিডুয়াল ইনকাম মডেলে এই কোম্পানিটার ইকুইটি অ্যাভারেজ গ্রোথ রেট ছিল লাস্ট 10 ইয়ার্সে 4.41%, এবং অ্যাভারেজ নেট প্রফিট গ্রোথ ছিল 16.71%। আর এটার জন্য আমরা গ্রোথ রেট ধরেছি 2.5%, আর ডিসকাউন্ট রেট 12.79%, যেটা আসলে ওই যে ট্রেজারি বন্ডের ইল্ড। তো নেট প্রফিট আফটার ট্যাক্স, এটার গ্রোথ রেট যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি 16.71%, আর আমরা যেহেতু ধরতেছি যে এই কোম্পানিটা আসলে সামনের দিকে হয়তো জালালাবাদ গ্যাসের সাথে তার চুক্তি শেষ হয়ে গেলে সে নেট প্রফিট বা অপারেটিং যে প্রফিট, ওই জায়গাটায় সে একটু স্ট্রাগল করতে পারে। সেক্ষেত্রে আসলে আমরা 16.71% বা এর আশেপাশে ধরবো না, আমরা এটাকে আমরা 8.5%-এর মতো ধরবো। আর ইকুইটি গ্রোথ রেট যেটা ছিল 4.41%, সো এটাকে আমরা মোটামুটি 3%-এর মতো ধরলাম, যে নেক্সট 10 ইয়ার্সে অ্যাভারেজ 3% তার ইকুইটি গ্রোথ হবে। সো আমরা রিসিডুয়াল ইনকাম মডেলে অনেক বেশি কনজারভেটিভ থেকে আমরা ইন্ট্রিনসিক ভ্যালু পাচ্ছি 54.89 টাকা, মানে অলমোস্ট 55 টাকা। তো এই যে 3টা মডেলে আমরা ভ্যালুয়েশন করলাম, এই 3টা মডেলের একটা অ্যাভারেজ আমরা যদি করি, ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে আমরা পেয়েছি 92.19 টাকা, এবং ডিসিএফ মডেলে পেয়েছি 65.86 টাকা, আর রিসিডুয়াল ইনকাম মডেলে 54.89 টাকা। সো আমরা কিন্তু তিনটাতেই মোটামুটি কনজারভেটিভ থাকার চেষ্টা করেছি, যেটা হয়তো আপনারা দেখেছেন। তো এরপর কিন্তু এই কোম্পানিটার তিনটার অ্যাভারেজ আসে, ইন্ট্রিনসিক ভ্যালু আসে 70.98 বা অলমোস্ট 71 টাকা, যেটাকে কিন্তু দেখা যাচ্ছে যে মার্জিন অফ সেফটি 31.94%। দ্যাট মিনস কিন্তু এই কোম্পানিটা 31.94% আন্ডার ভ্যালুড অবস্থায় আছে। তো এই ছিল আমাদের লাফার্জ হোলসিম বাংলাদেশ এই স্টকটার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন। এছাড়াও যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন, কমেন্টে আপনারা জানাবেন নেক্সট কি ধরনের ভিডিও বা নেক্সট কি বিষয়ক ভিডিও আপনারা দেখতে চান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।